এক বাক্সে ইসলামী ভোট আনার সফলতা নির্ভর করছে কওমি ঘরানার দলগুলোর উপর। পাশে চায় বিএনপি এবং জামায়াতও। আমাদের জনতা এখন চাচ্ছে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে এবার রাজনীতিটাকে নির্বাচনটাকে তারা ফেস করুক। যাদের মধ্যে আমরা চিন্তার ঐক্যে পৌঁছে গেছি, নির্বাচনে যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন পোলারাইজেশন মেরুকরণ আরও পরিণত রূপ লাভ করবে। আওয়ামী লীগ সহ জাতীয় পার্টিকেও নির্বাচনে চায় না এনসিপি। স্বৈরাচার কমিশন হয়ে উঠেছে ইসি, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। রাতে ১.৫ ঘন্টা পর নিভল মিরপুরের ৬তলা ভবনের আগুন। ২টি ফ্লোরের সব মালামাল পুড়ে ছাই, কারণ এখনো অজানা। ২ বছরেও চালু হয়নি জাহাজ থেকে পাইপলাইনে জ্বালানি সরবরাহ। দরপত্র বাতিল করে আগের জি2জিতেই ঝুঁকছে বিপিসি। এবং মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে। নদ নদী সাগরে নামতে জেলেদের প্রস্তুতি, ইলিশের প্রজনন বাড়ার আশা। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি উজ্জ্বল হাফিজ। দেশের ইতিহাসে যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি অবস্থান করছে ইসলামী দলগুলো। আলোচনায় আছে আসন্ন নির্বাচনে ইসলামী শক্তির আসন সমঝোতার গুঞ্জনও। কিন্তু বিএনপির নির্বাচনী রাজনীতির বিপরীতে এই জোট কতটা কার্যকর হবে, এর জবাব অনেকটাই নির্ভর করছে কওমি ঘরানার দলগুলোর উপর। কওমি ধারার আলেম মামুনুল হক বলছেন, তারা এখন এক মধুর বিড়ম্বনায়। আর এক্ষেত্রে জামাত ও ইসলামী আন্দোলনের নেতাদের মতে আলেমদের সঙ্গে ঐক্য গড়ার ক্ষেত্রে আশাবাদী দেখা যাচ্ছে বিএনপির নীতি নির্ধারকদেরও। আরও জানাচ্ছেন আজহার লিমন। শুধু রাজধানীর মিছিল মিটিং নয়, শহরে প্রান্তরে রাজপথের মোড়ে মোড়ে সমানভাবে শক্তির জানান দিচ্ছে ইসলামী দলগুলো। কোনো জায়গায় মার্কা হবে দাঁড়িপাল্লা, কোনো জায়গায় মার্কা হবে হাত পাকা, কোনো জায়গায় মার্কা হবে বটগাছ, কোনো জায়গায় মার্কা হবে টেবিল বড়ি। এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারবো তো? এবং শুধু বক্তব্য বিবৃতিতে নয়, সামনে নির্বাচনে ভোটের মাঠে তারা যে একটি কার্যকর শক্তি হয়ে উঠতে চাচ্ছে তার একটা সম্মিলিত প্রয়াস দেখা যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার সহ কয়েকটি দাবি নিয়ে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। এবং এটা বাস্তব। বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, খেলাফত আন্দোলনের এই যুগপৎ পথচলা যে এখনো আছে তার ইঙ্গিত মেলে একসঙ্গে করা দলগুলোর সর্বশেষ এই সংবাদ সম্মেলন থেকেও। দলগুলোর নেতারা বলছেন, আনুষ্ঠানিক কোনো জোট না হলেও নির্বাচনী আসন সমঝোতার পথে অনেক দূরই এগিয়েছেন তারা। এটা তো জোট না, এটা নির্বাচনী সমঝোতা। এখানে কিন্তু আমিন নাই। জোট হইলে তো আমার জোটের একজন প্রধান থাকে, আমাদের এখানে কোনো জোট প্রধান নাই। এখানে আমরা প্রতিদিন যত বৈঠক হয় এক একটা দলের অফিসে আমরা বৈঠক করি। কে থাকলো না থাকলো, আমরা যে কটা থাকবে তার মধ্যে যোগ্য প্রার্থীকে আমরা দাঁড় করবো। বেশ কিছু দল, ইসলামী দল এবং আরও ইসলামী নয় কিন্তু দেশপ্রেমিক আরও অনেক দলের মধ্যে আমরা অভিন্ন কর্মসূচিতে যাদের সাথে একসাথে আমরা এখনও পথ চলছি, তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে আমরা এই দাবিগুলোতে আমরা রাজপথে একসাথে থাকব। এই কর্মসূচি মধ্য দিয়ে দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। তো হতে পারে এই যাদের মধ্যে আমরা চিন্তার ঐক্যে পৌঁছে গেছি, নির্বাচনে যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন পোলারাইজেশন মেরুকরণ আরও পরিণত রূপ লাভ করবে। যদিও জোটের এই তালিকায় ছাত্রদের দল এনসিপিও ছিল। জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী রাজনীতির মাঠে বরং এটা শোনা যাচ্ছে ইসলামী জোটে নয়, বিএনপির দিকেই যাচ্ছে এনসিপি। আমার যদি ব্যক্তিগত মতামত বলে, আমি কোনো যুক্তিতে কারোর সাথে যাওয়ার পক্ষপাতী না। আমি আসলে মনে করি যে আমরা যদি একটা সিটও পাই, আমার একা নির্বাচনের দিকে আগানো উচিত। কিন্তু দলীয় জায়গা থেকে আমি যেটা বলতে পারি যে দলীয় বাস্তবতা থেকে অনেক রাজনৈতিক সমীকরণ থাকে। ছাত্র উপদেষ্টা আপনি সম্ভবত মাহফুজ আলম, আসিফ, ওনাদের কথা বলছেন। ওনাদের সাথে তো আমাদের এই সম্পর্কের জায়গাটা নেই। তাদের সাথে আমাদের, তারা তো আমাদের দলের আসলে কোনো অংশতে নেই, মানে তাদের সিদ্ধান্ত নেওয়ার তো আসলে প্রশ্নই আসছে না।
যুগপৎ আন্দোলনের মাধ্যমে ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা স্পষ্ট হবার পর অনেকেই এটিকে বিএনপি বিরোধী জোট হিসেবে উল্লেখ করেছেন। ফলে এর বিপরীতে রাজনীতির মাঠে বিএনপিকেও পাল্টা কৌশল নিতে দেখা যাচ্ছে। তারা এখন হেফাজত সহ কমই ঘরানার দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, যার মধ্যে মামুনুল হকের মতো নেতাও রয়েছেন। আবার বিএনপির এই তৎপরতার পর ইসলামী দলগুলোর মধ্যেও এক ধরনের সংশয় দেখা যাচ্ছে, যে কারণে প্রশ্ন উঠেছে যুগপৎ দিয়ে সমঝোতার যে যাত্রা শুরু করেছিল ইসলামী দলগুলো, শেষ পর্যন্ত তা টিকবে তো? কওমি ধারার এই ইসলামিক নেতা বলছেন, ইসলামী দলগুলোর ঐক্য মাঠের দাবি, তবে তারা এমন কিছু করতে চান না যাতে বিএনপি মাঠে একা হয়ে যায়। আমাদের জনতা এখন চাচ্ছে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে এবার রাজনীতিটাকে, নির্বাচনটাকে তারা ফেস করুক। কাজে এটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, মাঠের যে পারসেপশনটাকে। বাকি আমরা বিএনপিকে আমাদের বৈরিতার দিকে ঠেলে দিতে চাই না, এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজে সেই জায়গা থেকে এখনও যদি এমন কোনো সিচুয়েশন তৈরি হয়, এবং সেটাও কোনো অসম্ভব বিষয় না যে সবাই মিলেই আগামীর বাংলাদেশের সংকট থেকে উত্তরণের জন্য আমরা কাজ করলাম, সেটাও হতে পারে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, সব দিক বিবেচনা করে তারা যেভাবে ইসলামী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তাতে তারা আশাবাদী। ইসলাম ভিত্তিক যে দলগুলো আছে তারা যে সবাই একমত তা নয়, একত্রিত হয়ে নির্বাচন করবে এটা আমাদের মনে হয় না। তো অন্য যারা আছে, অতীতে আমাদের সাথে যারা যোগাযোগ রেখেছিল, তারা যদি আমাদেরকে বলে বা আমাদের কাছে যদি তারা কোনো প্রস্তাব দেয়, তা আমরা তো বিবেচনা করব। দর্শনগত পার্থক্য পেছনে ফেলে রাজনীতির মাঠে এখন যেভাবে একসুরে কথা বলতে দেখা যাচ্ছে ইসলামী দলগুলোকে, তা অভূতপূর্ব। কিন্তু এই ঐক্য নির্বাচনী ঐক্য কিনা তা বলার সময় যে এখনো আসেনি, তাও স্বীকার করছেন দলগুলোর নেতারা। তবে রাজনীতির এসব সমীকরণের বাইরে জোট হলেও দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশের নতুন সংশোধনীয় নির্বাচনী সমীকরণ ঠিক করতে ভূমিকা রাখবে, সেটিও অস্বীকার করা যায় না। আজহার লিমন, এখন, ঢাকা। আগামী সংসদে এদেশের মানুষ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রতিনিধি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা। দলটির ঢাকা মহানগর এবং ঢাকা জেলার সমন্বয় সভায় জুলাই সনদকে 90-এর মতো কাগুজে সনদ বানানোর চেষ্টা করলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করলে সনদের অপমৃত্যু হতো বলেও মনে করছেন তারা। তৌহিদুল তারেকের প্রতিবেদন। মাত্র 24 ঘন্টার ঘোষণায় শহীদ আবু সাইদ কনভেনশন হলে আয়োজন করা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা। সভায় কর্মীদের দিক নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা। নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করার পাশাপাশি ক্ষমতার রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দেন তারা। এনসিপির কমিটিতে আওয়ামী লীগ ও জুলাই আন্দোলন দমনে জড়িত কেউ জায়গা পাবে না বলে হুঁশিয়ারি দেন সার্জিস আলম। 24-এর অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। সেকেন্ড, এই অভ্যুত্থান বিরোধী, জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল, এইরকম কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। যে বিতর্কিত নির্বাচনের দিকে ইলেকশন কমিশন যাচ্ছে, ইলেকশন কমিশন একটা স্বৈরতান্ত্রিক একটা ইলেকশন কমিশনে রূপান্তরিত হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের যে ইলেকশন কমিশন স্পাইনলেস একটা ইলেকশন কমিশন। এই ইলেকশন কমিশনকে গণিমতের মাল হিসেবে নাসিরউদ্দিন ভাই ইতিমধ্যে বলেছে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়ে গিয়েছে। কর্মীদের দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি আলোচনায় উঠে আসে জুলাই সনদ ও নির্বাচন। এনসিপি নেতারা বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর করবে না দলটি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এখনো পর্যন্ত জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে, কিভাবে আইনি ভিত্তি দেওয়া হবে, সেই বিষয়টা সরকার খোলাসা করতে পারে নাই। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে উদাত্ত আহ্বান রাখি, যদি কোনোভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বাংলাদেশকে তারা আর বাংলাদেশ রাখবে না, ভারতের পররাজ্যে তারা পরিণত করবে। ফ্যাসিবাদ বিরোধী কাউকে তারা আস্ত রাখবে না।
এদিকে যে দল সংস্কারের দিকে এগিয়ে যাবে নির্বাচনে এনসিপি তার সঙ্গেই জোটবদ্ধ হবে বলে জানান দলটির মুখ্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারি। বড় দলগুলো তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে না বলে মন্তব্য করেন আরেক নেতা হান্নান মাসুদ। আমাদের সামনে বর্তমানে প্রশ্ন আসছে যে আগামী রাজনৈতিক জোট গঠনে আমরা কোন দিকে যাব। আমরা বলি যে জনগণ সংস্কার চায়, জুলাই সনদের আইনি ভিত্তিতে বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে। আপনারা 90-এ 96-এ 1-এ 8-এ আপনারা সরকার গঠন করেছিলেন, এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, তখন আপনারা তরুণ ছিলেন। এখন আমরা তরুণরা এসেছি, এবার ইনশাল্লাহ এই তরুণরাই নেতৃত্ব দিবে এবং আপনারা পরামর্শ দিবেন পিছনে থেকে ইনশাআল্লাহ। এ সময় গুমের সঙ্গে জড়িতদের সাব জেলে রাখা নিয়ে সমালোচনা করেন এনসিপি নেতারা। অন্যান্য যারা কয়েদি রয়েছে তাদের যেভাবে হাজিরা দিতে হয় আপনারা সেভাবে হাজিরা ফেস করতে হবে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। প্রায় 7 ঘন্টার চেষ্টায় রাজধানীর মিরপুরের কালশিরে একটি বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 2টি ফ্লোরের সব মালামাল পুড়ে গেছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ওই 2 ফ্লোরে পরিত্যক্ত ফার্নিচার সহ অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা ছিল। ফায়ার সার্ভিস জানায়, কালশি রোডে বিবাহ কমিউনিটি সেন্টার নামের ভবনটির 5ম তলায় রাত 10:15টার দিকে আগুন লাগে। পরে তা 6ষ্ঠ তলাতেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেনা, পুলিশ, বিজিবি সদস্যরাও একসঙ্গে কাজে অংশ নেন। ফায়ার সার্ভিস জানায়, ভবনটির 5ম তলায় পরিত্যক্ত মালামাল ও ফার্নিচারে আগুনের সূত্রপাত। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তারা। তবে আগুন কিভাবে লাগলো তা কেউ জানাতে পারেনি। এই বিল্ডিংটা মাঝে মাঝে 2-1টা ফ্লোর খালি আছে এবং যেই ফ্লোরে আগুন লেগেছিল ওখানে শুধু পরিত্যক্ত মালামাল, কাগজ, বিভিন্ন ফার্নিচারের পরিত্যক্ত পুরানো মালামাল, এগুলোতে আগুন জ্বলছিল। এখনো পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। আমার মনে হয় না যে কেউ আহত বা নিহত হয়েছেন। আর এটার আগুন কোথায়, কি কারণে লেগেছিল, কত ক্ষতি হয়েছিল, এটা আমরা আসলে একটা তদন্ত হবে, তদন্তের পর আমরা বলতে পারবো। নির্মাণের 2 বছরেও চালু করা যায়নি জাহাজ থেকে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প। দর বেশি হওয়ায় সম্প্রতি অন্তর্বর্তী সরকার অপারেটর নিয়োগের আন্তর্জাতিক দরপত্র বাতিল করেছে। তবে চমক হচ্ছে, দরপত্রে অংশ নেয়া চীন এবং ইন্দোনেশিয়ার 2টি প্রতিষ্ঠান আবারও তাদের দূতাবাসের মাধ্যমে G2G ভিত্তিতে SPM চালাতে সংক্ষিপ্ত কারিগরি প্রস্তাব পাঠিয়েছে। ফলে অপারেটর নিয়োগের প্রক্রিয়া নতুন মোড় নিচ্ছে। যদিও গুরুত্বপূর্ণ এই প্রকল্পের বাণিজ্যিক ব্যবহার কবে থেকে হবে তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। হাজেরা শিউলির প্রতিবেদন। আমদানি করা জ্বালানি তেল দ্রুত কম খরচে খালাসে 2015 সালে SPM প্রকল্প নেয় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। লক্ষ্য ছিল সাগরের তলদেশ দিয়ে পাইপলাইনে জ্বালানি তেল সরাসরি তেল শোধনাগারে সরবরাহ করা। 2023 সালে প্রকল্পের কাজ শেষ হলেও নানা জটিলতায় কমিশনিং হয় 24 মার্চে। যদিও বারবার সিদ্ধান্ত পরিবর্তনের ফলে 1.5 বছরেও পরিচালন ও রক্ষণাবেক্ষণ ঠিকাদার নিয়োগ হয়নি। ফলে অধরাই রয়ে গেছে এই প্রকল্পের সুফল। এতে অলস পড়ে আছে 8,000 কোটি টাকার স্থাপনা। যদিও বিগত সরকার প্রকল্প বাস্তবায়নকারী চীনা প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিংকে G2Gতে SPM পরিচালনার ভার দিতে চেয়েছিল। অন্তর্বর্তী সরকারও শুরুতে এই প্রক্রিয়ায় গেলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। যৌথভাবে দরপত্র দাখিলকারী নেদারল্যান্ডের ব্লু ওয়াটার ও চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রস্তাব কারিগরিভাবে অযোগ্য হয়। আর পাটামিনা ট্রান্সকন্টিনেন্টাল ইন্দোনেশিয়া লিমিটেডের আর্থিক প্রস্তাব বিপিসির সম্ভাব্য ব্যয়ের চেয়ে দ্বিগুণ হওয়ায় দরপত্র বাতিল করা হয়। চুক্তি মেয়াদ হলো আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত, তো তারপরে মেনটেনেন্স তো আমাদেরকে শুরু করতে হবে। সেই জন্য আমরা এখন যেহেতু আমাদের দাম যেটা ছিল সেটা হলো, আমি বলেছি আগে যে 51% আমাদের প্রাকৃতিক ব্যয়ের থেকে বেশি, সুতরাং আমরা এটাকে রিভিউ করছি নতুন করে এবং এটা আমরা পরবর্তীতে দ্রুতই ব্যবস্থা নেব।
এদিকে ফেব্রুয়ারিতে এসপিএম এর ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড ও প্রকল্প হস্তান্তরের মেয়াদ শেষ হচ্ছে। এই অবস্থায় দরপত্র বাতিলের 1 মাসের মধ্যে আবারও G2G'র দিকে এগুচ্ছে বিপিসি। আমরা যদি পুনঃ টেন্ডারের দিকে যাই নতুন করে, এই প্রক্রিয়াটা অনেক দীর্ঘ, ফলে আমরা আসলে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড ধরতে পারবো না। তো আমাদের জন্য খুবই ভালো হয় যদি আমরা G2G'র মাধ্যমে একটা দ্রুত কন্ট্যাক্ট করে ফেলতে পারি। যে কোনো দেশই হোক, তারা যদি কম্প্যাটেবল হয়, যারা যদি করার সক্ষমতা থাকে, তাহলে আমাদের জন্য বা দেশের জন্য খুব উপকার হবে। অবাক করা ব্যাপার হলো বাতিল হওয়া দরপত্রের চীন ও ইন্দোনেশিয়ার 2 প্রতিষ্ঠান পুনরায় দূতাবাসের মাধ্যমে সংক্ষিপ্ত কারিগরি প্রস্তাব পাঠিয়েছে। বিপিসি চেয়ারম্যান বলছেন, মূল্য কমানো সহ G2G'তে নেগোসিয়েশনের অনেক সুযোগ আছে। তাই কারিগরি ও আর্থিকভাবে যোগ্য হলে এবং সরকারের অনুমোদন পেলেই কেবল চুক্তি হবে। আমাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী ওরা যদি আমাদেরকে সরবরাহ করতে পারে, সেই অনুযায়ী যদি অপারেশনাল ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করতে পারে, তাহলে কন্ট্রাক্ট হবে। যেহেতু উভয় দেশের সাথেই আমাদের কিন্তু MOU আছে, আমরা ইচ্ছা করলে করতে পারি। নৌবাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এসপিএম চালানোর অভিজ্ঞতা নেই। তাই চুক্তিতেই যদি বিল্ট অপারেটর ট্রান্সফার পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের জন্য পরিচালনার কাজ দেয়া হলে রাষ্ট্রের এত বড় ক্ষতি হতো না। ইট ইজ এ ভেরি স্পেশালাইজড ওয়ান। এখানে অনেকগুলি টার্গেট দরকার হয়। আপনি কেমন একটা জাহাজকে এসপিএম রাখবেন যাতে বয়ের উপরে প্রেশার না পড়ে, সেভাবে কীভাবে আপনি টাককে ম্যানুভার করবেন, ইট ইজ হিউজ অ্যামাউন্ট অফ এক্সপার্টিস। আমি মনে করি যারা করছে দে শুড বি বট ব্যাক। ওদেরকে বলেছে তোমরা আমাদের 1 বছর চালায়া দেখাও, ফুল সিজন। এর মধ্যে জুন জুলাই মাস আসবে, শীতকালও আসবে, সব কালই আসবে, প্রায় হবে। তারপরে দে উইল বিল্ড অপারেটর ট্রান্সফার। বর্তমানে আমদানি করা ক্রুড অয়েল গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ভাড়া করা লাইটারের জাহাজে করে পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারির ট্যাঙ্কে আসে। এতে পুরো তেল খালাসের সময় লাগে 11 থেকে 12 দিন, আর পাইপলাইনে যাবে মাত্র 2 দিনে। এতে জ্বালানি তেল খালাসের সাশ্রয় হবে অন্তত 800 কোটি টাকা। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। ইলিশ সংরক্ষণে দেশের নদী ও সাগরে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। এবং নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে ইলিশ শিকারে যেতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। ইলিশের প্রজনন শেষে জালে বিপুল মাছ ধরা পড়বে বলে আশা জেলেদের। তবে নিষেধাজ্ঞার সময়ে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 22 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ পর্যায়ে। ট্রলার মেরামত, জাল দড়ি গুছিয়ে সাগরে যাবার প্রস্তুতি শেষ করেছে বরগুনা উপকূলের জেলেরা। মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাথে সাথে নদী ও সাগরে ছুটবেন তারা। নিষেধাজ্ঞার আগে ইলিশের ভরা মৌসুমে আশানুরূপ মাছ না পেয়ে ধার দেনা জর্জরিত জেলেরা আশায় বুক বেঁধেছেন নিষেধাজ্ঞা শেষে বিপুল মাছ ধরা পড়বে তাদের জালে। তবে নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে মাছ শিকার করায় মাছ পাওয়া নিয়ে রয়েছে জেলেদের শঙ্কা। ভারতীয় যে ট্রলিং, ভারতীয় যে ট্রলারগুলো আমাদের বাংলাদেশে যে আসছে, এগুলো আসলে অতটা বেশি আমাদের গভর্নমেন্ট যেরাই আসুক বা বর্তমান গভর্নমেন্ট এটাকে ওইকে দেয় ফিরাইতে পারে নাই। দেনা তো প্রচন্ড, জানলে সব বলতেই দেনা, খালি দেনার মধ্যেই আছে। যেখানে কটা মাছ হইবে সেইখানে অবরোধ দেয়। তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, ভারতীয় জেলাদের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ প্রশাসনের পাশাপাশি সাগরে কাজ করেছে নৌবাহিনীও। এবছর সাগরে কিন্তু লুকিয়ে চুরি মাছ ধরার প্রবণতা ঘটেনি বললেই চলে, খুব কম। আর আমাদের নৌবাহিনী 17টা টহল জাহাজ সার্বক্ষণিক বঙ্গোপসাগরে ছিল, যে কারণে বাইরের দেশের কতিপয় লোক আসছিল, তারা ধরাও পড়তো, খুব বেশি আসতে পারেনি। এদিকে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। জাল সেলাই ও নৌকা মেরামতে এখন ব্যস্ত সময় কাটছে তাদের। মাছ ধরা নিষেধাজ্ঞার সময় জেলেরা জীবিকা হারিয়ে পড়েছিলেন চরম কষ্টে। নিষেধাজ্ঞা শেষ পর্যায়ে থাকায় জেলেদের মুখে এখন আশার হাসি। তবে নদীতে ইলিশের পরিমাণ ও দাম নিয়ে শঙ্কা রয়েছে তাদের মনে। আমরা এই যে জাল ফলফার কাজকর্ম করতে আছি, পরে 50-60 টাকা ব্যয় করতে আছি। যদি আল্লাহ দেয়, হুকুম হয়, যদি গাঙ্গে দুনে মাছ থাকে, তাহলে আমরা এই দেনা মানে দিতে পারবো। আমরা সবাই নিষেধাজ্ঞা করে নদীতে নামবো। নদীতে নামার পরে হয়তো কাতি মাসে অবস্থা নদীতে মাছ নাও থাকতে পারে। আর নিষেধাজ্ঞা মানায় নদীতে ইলিশের প্রজনন বেড়েছে বলে আশা করছেন প্রশাসনের কর্মকর্তারা। সেই জাটকাগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে চাঁদপুর জেলার যে একটা সুনাম, ইলিশের যে ঐতিহ্য এবং উৎপাদন, সেটা অক্ষুণ্ণ থাকবে বলে আমি বিশ্বাস করি।
মা ইলিশ রক্ষা অভিযানটা যেভাবে সফল হয়েছে তাতে আগামী বছরের ইলিশের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। পটুয়াখালীতেও জেলেরা জাল ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন। তবে নিষেধাজ্ঞার সময়ে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা মেলেনি বলে অভিযোগ রয়েছে জেলেদের। সরকার অবরোধ দেওয়ার ডিগলা দিছে, আর আমরা অবরোধ মাই না, আমরা জাল ফলবা সব উপরে তুলে লাইছি। আমরা অরিজিনাল জালিয়াগিরি করিয়া চাউল পাই না, চাউল পাই একাউন্টের জন্য মশালারা অবরোধ মানতেছি, কিন্তু আমরা এই যে 22 দিনে বাড়িতে থাকবো, কিন্তু কোনো দিক থেকে সহযোগিতা পাইতেছি না। ইলিশের বাধাহীন প্রজননের জন্য 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ সময় মাছ আহরণ, পরিবহন, বিপণন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সাদ ইসলাম শামস, এখন। মানিকগঞ্জের আড়তে ভরপুর আগাম শীতকালীন সবজি। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সরবরাহ, আর কেজিতে দাম কমেছে প্রায় 40 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সদর উপজেলার ভাটবাউর আড়ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, বাজারে সবজির সরবরাহ বাড়ায় ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন, আর দাম নিয়ে তারা সন্তুষ্ট কিনা? শরীফ, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। স্বস্তির খবর হচ্ছে যে এটাই যে মানিকগঞ্জের আড়তগুলোতে কিন্তু প্রচুর আগাম শীতকালীন সবজি কিন্তু সরবরাহ বেড়েছে। এতে করে কিন্তু প্রতিদিনই আমরা 2-4-10 টাকা করে প্রত্যেকটি সবজিতেই দাম কমতে দেখছি। তো গত সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রায় সবজির দাম কিন্তু 40 টাকা পর্যন্ত কমেছে। অর্থাৎ যে সিম 1 সপ্তাহ আগে 100 টাকায় বিক্রি হচ্ছে, আজ সেই সিম কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা। অপরদিকে যে ফুলকপি রয়েছে, সেই ফুলকপি 60 টাকার ফুলকপি 50 টাকা, 20 টাকার মূলা হচ্ছে 15 টাকা, বরবটি 50 টাকার বরবটি 40 টাকা, এবং দেশি যে লাউ রয়েছে সেটা কিন্তু 40 টাকার যে প্রতি পিস লাউ সেটা কিন্তু আজ বিক্রি হতে দেখেছি 30 টাকা। অপরদিকে ধনিয়া পাতা 10 টাকা কমেছে, বিক্রি হচ্ছে আজ 150 টাকায়। আর কাঁচামরিচ 10 টাকা বেড়ে কিন্তু আজ বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে। অপরদিকে যে করলা রয়েছে, সাদা জাতের যে করলা, সেটা কিন্তু 40 টাকা কেজিতে আগের সপ্তাহ বিক্রি হলো, আজ এই বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 25 টাকা। আর বেগুন 60 টাকার বেগুন 50 টাকা, এবং যে পাতাকপি সেটা 60 টাকা বিক্রি হলো, আজ সেটা বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। তো এই যে এই আড়তে কিন্তু একেবারে ভোর হওয়ার আগে থেকে কিন্তু ক্রেতা বিক্রেতায় সরগরম থাকে। অর্থাৎ এই আড়ত থেকেই কিন্তু আমরা যে আমাদের মানিকগঞ্জ সদরের অধিকাংশ যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানকার ক্রেতারা কিন্তু এখান থেকে নিয়ে যান। আমি অনেক বিক্রেতার সাথে কথা বলেছি, ক্রেতার সাথে কথা বলেছি। ক্রেতা হচ্ছে যারা খুচরা ক্রেতা রয়েছে তারা বলছে যে সবজির সরবরাহ বেড়েছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে দাম দর করে কিনতে পারছে। অপরদিকে যে কম দামে কিনতে পেরে তারাও বলছেন যে আমরা যদি কম দামে কিনতে পারি সেক্ষেত্রে যারা সাধারণ ক্রেতা রয়েছে তারাও কিন্তু কমে কিনতে পারেন। অপরদিকে যারা চাষি রয়েছেন তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছেন, কারণ গতবার আগাম কপি কিন্তু প্রায় 2 সপ্তাহের মতো প্রায় 100 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। এবার কিন্তু 100 টাকা কেজি হয়তো 3 থেকে 4 দিনের মতো তারা বিক্রি করছেন। অর্থাৎ যে তাদের যে একটা লাভের যে একটা অঙ্ক সেটা কিন্তু কমে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো রোশন, এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জের সবজির বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান। শেরপুর সদর উপজেলায় জামাতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 16 জন। ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং শেরপুর 1 আসনের জামাত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম অভিযোগ করেন, জুমার নামাজের পর সদর উপজেলার ডাকপাড়া গ্রামে গণসংযোগে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ সময় দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। তাদের দাবি, পরে বিএনপি সমর্থকদের হামলা ও সংঘর্ষে শিবিরের সাবেক 1 সভাপতি সহ অন্তত 16 জন আহত হন। এদিকে হামলার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে রাতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীরাই সংঘর্ষ সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে। জামাত ইসলামের কোনো কার্যক্রম এই রাস্তার ভিতর দিয়ে হবে না, এই দিক দিয়ে এই এলাকায় মহল্লায় হবে না, এরকম একটি দৃষ্টিভঙ্গি শুরুতে আমাদেরকে বলে। তো আমরা তাদেরকে প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবেই তারা মানছে না এবং আমরা সামনের দিকে যেতেই চাই, এবং এমত অবস্থায় তখন তারা লাঠি সোঁটা নিয়ে আসে এবং আমাদের উপর অতর্কিত হামলা করে। সাধারণ মানুষ তারা সঠিক কথাই বলছে যে আপনারা এখানে পথসভা করতে আসছেন,
আপনাদের হাতে লাঠি সোনা কেন, এই কথা জিজ্ঞাসাবাদ করার ফলে তারা এই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। স্থানীয় জনগণের বাধার মধ্যে তর্ক বিতর্ক হওয়ার ফলে ওইখানে থেকে আপনারা পলায় আসেন। শেরপুর সদরের কামারের চর ইউনিয়নের সড়কের নির্মাণ কাজ 1.5 বছর ধরে বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে 20,000-এরও বেশি মানুষ। এলজিডি বলছে গেল বছর জুলাই অভ্যুত্থানের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় এই ভোগান্তি। তাই দ্রুত সময়ের মধ্যেই সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবি জানান স্থানীয়রা। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। শেরপুর সদর উপজেলার কামারচর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম 7 নং চর। দোসানী নদীর তীরের এই গ্রামে 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 4টি মাদ্রাসা, মসজিদ ও একটি বড় বাজার থাকলেও যাতায়াতের একমাত্র পথে দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বেশ কয়েক বছর আগে চৌধুরী বাড়ি মোড় থেকে সাহাবদিচর পর্যন্ত 1.25 কিলোমিটার রাস্তা পাকা হলেও পরের 4 কিলোমিটার কাঁচা সড়ক থাকায় যাতায়াতে গ্রামবাসীকে পোহাতে হয় চরম দুর্ভোগ। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদা মারিয়ে যেতে হয় জেলা সদর সহ বিভিন্ন জায়গায়। স্থানীয়রা জানায় এলজিডির অধীনে 2023 সালে সড়কটি সংস্কারে 3,47,60,000 টাকার বরাদ্দ আসে। 2024 সালের জানুয়ারিতে দরপত্রের মাধ্যমে কাজ শুরু করে ভাটি বাংলা এন্টারপ্রাইজ এবং বরেন্দ্র এন্টারপ্রাইজ নামে 2 ঠিকাদার প্রতিষ্ঠান। এরপর গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে যায় ঠিকাদার। গত 15 মাস খুঁড়ে রাখা সড়কে তৈরি হয় বড় বড় গর্ত। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত সড়কটি মেরামতের দাবিতে মানববন্ধন সহ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয় স্থানীয়রা। 7 নং চর বাজার থেকে চৌধুরী বাড়ি মোড় পর্যন্ত রাস্তাটা এমন একটা বেহাল দশা, এই রাস্তাতে আমরা কৃষি শস্য নিতে পারি না। রাস্তাটা এমন খারাপের খারাপ, এটা বলা যায় না। বৃষ্টি কাদা হইলে এই রাস্তাতে হারাই যায় না। রাস্তাটা খুব দরকার। আমগুলো আবাদি ফসলগুলো খুব ক্ষতি খাই আমরা নিয়ে ঠিক মতন দাম পাই না। সরকারের কাছে আবেদন আমাদের রাস্তাটা যেন দ্রুত হয়। দ্রুত দরপত্র আহ্বান করে বাকি কাজ শেষ করার পাশাপাশি নতুন প্রকল্পের মাধ্যমে বাকি রাস্তা সংস্কারের পরিকল্পনার কথা জানায় এলজিডি। প্রশাসনিক অনুমোদনের জন্য হেডকোয়ার্টারে আমরা লিখছি। উনি হেডকোয়ার্টার থেকে অনুমোদন দেওয়ার সাথে সাথে কাজটা বাতিল করে রিমেনিং যে কাজ বাকি আছে সেগুলি আমরা টেন্ডার করে আবার করব, বাস্তবায়ন করব অল্প সময়ের মধ্যে। জনগণের ভোগান্তি লাঘবে রাস্তার কাজ দ্রুত শুরু করতে এলজিডিকে নির্দেশ দেওয়ার কথা জানায় জেলা প্রশাসক। আমরা এলজিডির সঙ্গে আলাপ করব, আমরা বিস্তারিত জানবো যে কেন উনি পলাতক আছেন। আর পলাতক থাকলে দীর্ঘদিন যদি কাজটা বন্ধ থাকে, টেন্ডার তার কার্যাদেশ বাতিল করে নতুন করে আবার টেন্ডার করা যায় কিনা, বা এটা এই রাস্তাটা করতে কী কী করণীয়, আমরা সবগুলো আলাপ করব। প্রয়োজন হলে ঢাকাতে আমাদের এলজিডি মন্ত্রণালয়ে আলাপ করব। 7 নং চরের এই রাস্তা দিয়ে এই অঞ্চলের উৎপাদিত 100 টন কৃষিজ পণ্য প্রতিদিন পৌঁছে যায় শেরপুর জেলা শহরে। এরপর নিজ জেলার চাহিদা মিটিয়ে এসব কৃষিজ পণ্য বিক্রি হয় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। তবে এখানকার কৃষকদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে একদিকে যেমন যানবাহন খরচ বাড়ছে, অন্যদিকে কৃষিজ পণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন তারা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। আরো একবার স্বাগত। দেখছেন এখন সকাল। 30 অক্টোবর দক্ষিণ কোরিয়ায় হতে যাওয়া ট্রাম্প শি বৈঠকে যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য উত্তেজনা কতটা কমে তার অপেক্ষায় বিশ্ববাসী। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করছেন চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছাড়াও আসিয়ান এবং অ্যাপেক সম্মেলন ঘিরে ট্রাম্পের এশিয়া সফর বেশ নাটকীয় হতে যাচ্ছে। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র চীনের বলিতা এখন চরমে। বিরল খনিজ পদার্থ রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞায় বেইজিংয়ের উপর আরও ক্ষিপ্ত ওয়াশিংটন, যার কারণে চীনা পণ্যে অতিরিক্ত 30% সঙ্গে যোগ করে নভেম্বরে আরও 100% অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। এমনকি গুরুত্বপূর্ণ সব সফটওয়্যার রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও বেইজিংকে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন বেইজিংয়ের এমন বাণিজ্য উত্তেজনার মধ্যেই 30 অক্টোবরের দিকে তাকিয়ে পুরো বিশ্ববাসী। কারণ মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলন শেষে দক্ষিণ কোরিয়ায় অ্যাপেক সম্মেলনের আগে ওই দিনই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্বিতীয়বার হোয়াইট হাউসের অধিপতি হওয়ার পর দক্ষিণ কোরিয়ায় হতে যাওয়া অ্যাপেক সম্মেলনই মূলত শি ট্রাম্পের মধ্যকার বৈঠকের সুযোগ তৈরি করে দিয়েছে। আসন্ন বৈঠকে বাণিজ্য উত্তেজনা কতটা কমবে তাই এখন দেখার বিষয়। এর জন্য শি ট্রাম্প একে অপরকে ছাড় দেওয়ার মাধ্যমে সম্পর্কের বরফ কতটা গলাতে পারবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। The APEC members would be very happy if President Xi and President Trump were able to have a bilateral meeting. Whether they talk about trade or not, that's a different story. But they would like this relation to stabilize. They would like the U.S. and China to talk much more. দক্ষিণ কোরিয়ায় শি ট্রাম্পের বৈঠকের আগে 27 অক্টোবর পর্যন্ত বাণিজ্য ইস্যুতে মালয়েশিয়ায় বৈঠক করবেন চীনের উপপ্রধানমন্ত্রী হি লিফেং এবং যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এটিকে যুক্তরাষ্ট্র ও চীনা প্রেসিডেন্টের মধ্যে হতে যাওয়া বৈঠকের পূর্ব প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে। সব মিলিয়ে আসিয়ান ও অ্যাপেক সম্মেলন ঘিরে ট্রাম্পের এশিয়া সফর মিত্র এবং প্রতিযোগী সবার জন্যই বেশ তাৎপর্যপূর্ণ ও নাটকীয় হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। President Trump's visit to Asia is going to be dramatic. He's likely going to have strong requests for allies and partners and adversaries within the region. It's focused on transactional diplomacy, and it's focused on rebalancing bilateral relations with allies as well as competitors. এদিকে রাশিয়ার তেল কেনা বন্ধ না করায় ট্রাম্পের অতিরিক্ত 50% শুল্ক আরোপে চীনের চেয়েও বেশি বেকায়দায় ভারত। এমন পরিস্থিতিতে ব্যস্ততার কারণ দেখিয়ে মালয়েশিয়ায় হতে যাওয়া আসিয়ান সম্মেলনে সশরীরে উপস্থিত না হওয়ার বার্তা দিয়ে এখন আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষোভ থেকে নাকি কোনো বাণিজ্য কৌশলে এগিয়ে থাকতে আপাতত ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ এড়াতে মোদী ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দেবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সংঘাতের জেরে আফগান সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তানের বাজারে কেজি প্রতি টমেটোর দাম পৌঁছেছে 600 রুপিতে। এতে বিপাকে বিক্রেতা এবং ক্রেতারা। সরবরাহ বাড়াতে আফগানিস্তানের বিকল্প হিসেবে ইরান থেকে টমেটো আমদানি শুরু করেছে বলে জানিয়েছে ইসলামাবাদ। বিক্রেতাদের প্রত্যাশাতে সহনীয় পর্যায়ে আসবে পণ্যটির দাম। এদিকে আগামী 25 অক্টোবর যুদ্ধবিরতির বিষয়ে ইস্তাম্বুলে আরেক দফা আলোচনার বসবে ইসলামাবাদ এবং কাবুল। বিস্তারিত দেখুন অর্ণব প্রসাদের প্রতিবেদনে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও সাম্প্রতিক উত্তেজনার জেরে বন্ধ রয়েছে দুই দেশের মধ্যকার প্রধান সীমান্ত ক্রসিংগুলো দিয়ে যান চলাচল, যার রেশ পাকিস্তানের নিত্যপণ্যের বাজারে। সীমান্ত বন্ধ থাকায় দেশটিতে টমেটোর দাম বেড়েছে 400%। পাকিস্তানের খুচরা বাজারগুলোতে কেজি প্রতি টমেটো বিক্রি হচ্ছে 600 রুপিতে। সাধারণত পাকিস্তানে উৎপাদন কম হলে উত্তর পশ্চিমের টরখাম ও দক্ষিণ পশ্চিমের চমন সীমান্ত দিয়ে টমেটো ও আপেল রপ্তানি করে আফগানিস্তান। তবে গত 11 অক্টোবর থেকে বন্ধ সীমান্ত বাণিজ্য। পাকিস্তানের গণমাধ্যম ডন জানায় দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 2 বিলিয়নেরও বেশি, যার বেশিরভাগই খাদ্য সামগ্রী। তবে সাম্প্রতিক বাণিজ্য বন্ধের জেরে প্রতিদিন অন্তত $10 লাখ ক্ষতির সম্মুখীন হচ্ছে উভয় পক্ষ। সীমান্তের উভয় পাশে আটকা পড়েছে 5000 কন্টেইনার পণ্য। मंडी में देखो, मंडी में बिल्कुल माल ही नहीं है, माल बहुत ज्यादा उधर खराब हो गया, बॉर्डर से पीछे गाड़ी बहुत ज्यादा खड़ा है। এ অবস্থায় ইরান থেকে টমেটো আমদানি শুরু করেছে ব্যবসায়ীরা। এতে দাম কিছুটা কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন স্থানীয় উৎপাদিত টমেটো বাজারে আসলে দাম আরো কমবে। महंगा होने की वजह ये है कि पाकिस्तान में जितने भी था सारा पाकिस्तानी टमाटर था वो बारिश हो गया, सन का टमाटर की भी बारिशों ने ख़राब किया। अब तो फिलहाल सन का टमाटर आने वाला है, शायद हो सकते 10-15 दिन में टमाटर का रेट और भी नीचे आ जाएगा। পাল্টাপাল্টি হামলার অভিযোগে চলতি মাসে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহ সংঘর্ষে জড়ায় ইসলামাবাদ ও কাবুল। দুই দেশের মধ্যকার 2600 কিলোমিটার সীমান্তের বিভিন্ন স্থানে টানা কয়েকদিনের সংঘাতে প্রাণ হারায় উভয় পক্ষের বেশ কয়েকজন। এরপর কাতারের দোহায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। তাইওয়ানের জনপ্রিয় দর্শনীয় স্থান কিনমেন প্রদেশের ঝাইশান টানেল। এই সুড়ঙ্গে আয়োজন করা হয় সঙ্গীত উৎসবের। উজ্জ্বল আলোয় সুড়ঙ্গের ভেতরে নৌকায় ভেসে বাদ্যযন্ত্র নিয়ে সঙ্গীতে মেতে ওঠেন শিল্পীরা। গানের মাধ্যমে বিশ্ববাসীকে দেয়া হয় শান্তির বার্তা। 2 দিনের উৎসবে যোগ দেয় শত শত দর্শনার্থীও। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি।
1949 সালে চীনা গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে কিনমেন প্রদেশ তাইওয়ানের নিয়ন্ত্রণে রয়েছে। স্নায়ুযুদ্ধ চলাকালীন এই অঞ্চলে কামান দিয়ে নিয়মিত হামলা চালাতো চীনের সামরিক বাহিনী। বাসিন্দাদের নিরাপত্তায় গড়ে তোলা হয় ঝাইশান টানেল, যা আজ কিনমেন প্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রূপ নিয়েছে। গেল সপ্তাহে এই সুড়ঙ্গের ভেতরেই আয়োজন করা হয় 2 দিনব্যাপী সঙ্গীত উৎসবের। সুড়ঙ্গের ভেতরেই প্রতিধ্বনিত হয় বেহেলার সুর। 6টি আলাদা অনুষ্ঠানের প্রত্যেকটিতে উপস্থিত ছিল 2 শতাধিক শ্রোতা। টানা 17 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এটি। উজ্জ্বল রঙের আলোয় আলোকিত সুড়ঙ্গের ভেতর ছোট নৌকায় ভেসে শিল্পীরা গাইছেন ঐতিহ্যবাহী তাইওয়ানিজ গান। উৎসবের আয়োজক বলেন, সঙ্গীত আয়োজন সুড়ঙ্গকে নতুন জীবন দিয়েছে। অনুষ্ঠানের 1200 টিকিট মাত্র 2 মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায়। এই পরিবেশনায় মুগ্ধ দর্শকরা। বেহেলার সঙ্গে পানির শব্দ যোগ করেছে ভিন্ন মাত্রা।我其实是可以听到外面的海浪声的，所以那种澎湃的感觉其实很难形容，就真的是要到现场去感觉才感觉得到这样。真的有一种把自己当成乐器的一个感觉，因为以往我听音乐会嘛，我也在坐在观众席，那么唱戏呢是站在台上唱。চীনা শহর জিয়ামেন এবং কোয়ানঝোয়ের উপকূলে অবস্থিত কিনমেনের ঝাইশান সুড়ঙ্গটি শক্ত গ্রানাইট পাথরে খোদাই করা সুড়ঙ্গটি মূলত চীনের সঙ্গে তাইওয়ানের সামরিক পদক্ষেপ প্রতিরোধে ডিজাইন করা হয়েছিল। তানভীর জনি, এখন বিশ্ব। ফুটবলে বাংলাদেশের নারীদের অর্জন প্রশংসনীয় হলেও ক্লাবগুলোতে এখনও অবহেলিত নারী ফুটবল লীগ। বিভিন্ন জটিলতা আর আর্থিক সংকটের পরও বসুন্ধরা কিংস এবং ঐতিহ্যবাহী মোহামেডানের মতো ক্লাবগুলো পুরুষ লিগে নিয়মিত অংশগ্রহণ করলেও দীর্ঘদিন ধরে তাদের নাম নেই নারী লিগে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ঋতুপর্ণা রিপাদের পরপর 2 বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন। এরপর এশিয়া মহাদেশের সর্বোচ্চ আসরে নাম লিখিয়ে ইতিহাস গড়েন বাংলাদেশের নারী ফুটবলাররা। এতে বাংলাদেশ নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয় বিশ্ব ফুটবলে। তবে আফসোস, এত কিছুর পরও নারী ফুটবলের অগ্রযাত্রায় পাশে নেই বসুন্ধরা কিংস সহ মোহামেডান, ঢাকা আবাহনীর মতো দেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবগুলো। 2021-22 মৌসুমের পর এই আসরে আর দেখা যায়নি কিংসের নাম। আর আবাহনী মোহামেডানের খোঁজ করতে হলে তো যেতে হবে 1 দশক পেছনে। চলতি বছরের শেষের দিকে নারী ফুটবল লীগ আয়োজনে এরই মধ্যে কাজ শুরু করেছে বাফুফে। এরই ধারাবাহিকতায় ফেডারেশনের পক্ষ থেকে নারী ফুটবল লীগের ক্লাব লাইসেন্সিংয়ের জন্য 2 বার সময় বাড়ালেও সাড়া দেয়নি বাংলাদেশ ফুটবল লীগ বিএফএল এ নিয়মিত অংশগ্রহণকারী ক্লাবগুলো। তবে বাফুফের সঙ্গে নারী ফুটবলার সহ বিভিন্ন ইস্যুতে বনিবনা না হওয়ায় আগ্রহ দেখায়নি দেশের জায়ান্ট ক্লাবগুলো। ফেডারেশনের সভাপতি যদি আমন্ত্রণ জানিয়ে অনুরোধ জানায় যে অংশগ্রহণ করার জন্য, সেটা হয়তো অনেক ক্লাবেই হয়তো এটা বিবেচনায় নেবে এবং আগামীতে হয়তো ওইভাবে হয়তো টিমগুলি পার্টিসিপেশন থাকতেও পারে। তো সুপারিশমালা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা নারী লিগে না খেলার কোনো কারণ নেই। আর আমরা যদি নারী লিগে অংশগ্রহণ করে থাকি তাহলে অবশ্যই আমরা একটা শক্তিশালী দল গঠন করতে পারবো। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের 1 বছরের বেশি সময় পার হলেও অভ্যন্তরীণ জটিলতা কাটিয়ে উঠতে পারছে না মোহামেডান, ধানমন্ডি স্পোর্টসের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলো। তবে এমন পরিস্থিতিতেও ছেলেদের খেলার সুযোগ মিললেও অবহেলিত নারী ফুটবলাররা। বলে চান্স দেয় আর আমরা যদি প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা যাব। আর আবাহনীতে আমি দেখলাম তেমন একটা নারীদেরকে সুযোগ দেওয়া হয়নি। অলওয়েজ মানে ছেলেদেরকেই দেখা হয় খেলার জন্য। খেলার ইচ্ছা আছে, লাইক তারা যদি শুরু করে, সিস্টেমটা যদি চালু করে তাহলে আমি অফকোর্স আগ্রহী। তবে ফুটবলটাকে আমরা গোছাইতে পারি না, কিন্তু আমাদের পরিকল্পনা আছে যে আমরা নারী ফুটবল খুব শীঘ্রই আমরা নারী ফুটবলের একাডেমি চালু করব। বাফুফের কিছু জটিলতা আছে, এগুলো কাটায় উঠতে সময় লাগে। সংশ্লিষ্টরা বলছেন বাফুফে এবং অদৃশ্য কোনো কারণে বড় ক্লাবগুলো এভাবে দিন দিন নারী ফুটবল লিগে অংশগ্রহণে আগ্রহ হারালে অনিশ্চয়তা পড়তে পারে ভালো খেলোয়াড় তৈরির সম্ভাবনা। পাশাপাশি আর্থিক সংকটে থাকা নারী ফুটবলাররাও বঞ্চিত হবে বিশাল অঙ্কের অর্থ উপার্জন থেকেও। শরীফ রওশন, এখন, ঢাকা।
শেষ করবে এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। আসন্ন নির্বাচনে ইসলামী জোটের সফলতা নির্ভর করছে কওমি ঘরানার দলগুলোর উপর, পাশে চায় বিএনপি জামায়াতও। আমাদের জনতা এখন চাচ্ছে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে এবার রাজনীতিটাকে নির্বাচনটাকে তারা ফেস করুক। যাদের মধ্যে আমরা চিন্তার ঐক্যে পৌঁছে গেছি, নির্বাচনে যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন পোলারাইজেশন মেরুকরণ আরও পরিণত রূপ লাভ করবে। আওয়ামী লীগ সহ জাতীয় পার্টিকেও নির্বাচনে চায় না এনসিপি, স্বৈরাচার কমিশন হয়ে উঠছে ইসি, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। রাতে 1.5 ঘন্টা পর নিভল মিরপুরের 6তলা ভবনের আগুন, 2টি ফ্লোরের সব মালামাল পুড়ে ছাই, কারণ এখনো অজানা। 2 বছরেও চালু হয়নি জাহাজ থেকে পাইপলাইনে জ্বালানি সরবরাহ, দরপত্র বাতিল করে আগের G2Gতেই ঝুঁকছে বিপিসি। এবং মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে, নদ নদী সাগরে নামতে জেলেদের প্রস্তুতি, ইলিশের প্রজনন বাড়ার আশা। আর এই ছিল এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।